প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমরা যারা সংবাদ পড়ার আগে সংবাদ দেখতে চাই, তাদের জন্য টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে একটি নিয়মিত অনুষ্ঠানের। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এবং এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের বয়ানে আপনারা দেখতে পাবেন টাইমস অফ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। চলুন তাহলে দেখি আজকে টাইমস অফ বাংলাদেশের কি গুরুত্বপূর্ণ খবর আছে। আমাদের পেজ নাম্বার 10, এইখানেও আমরা প্রতিদিন বিশেষ কিছু সংবাদ দিয়ে থাকি। এই বিষয়ে আমরা এখন কথা বলবো আমাদের মফস্বল সম্পাদক মাসুদ চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে বলবেন আজকে উনার কি হেডলাইন আছে মফস্বল পেজে। মফস্বল পেজে আউটলাইন্স পেজে 5টা আইটেম কভার করা হয়েছে। এর মধ্যে প্রমিনেন্ট দুটো হলো মাথাভাঙ্গা নদীতে একটি ব্রিজ, ডিসফাংশনাল ব্রিজ নিয়ে, আর আরেকজন হলো একজন মাগুরার প্রতিমা শিল্পী নিয়ে, যার প্রতিমা প্রদর্শিত হবে সরস্বতী পূজায় জগন্নাথ হলে আগামী শুক্রবারে। আমি একটু জানতে চাই যে মাথাভাঙ্গা নদীর ব্রিজটার বিশেষ রিপোর্ট কেন? মাথাভাঙ্গা নদীর ব্রিজটা বিশেষ রিপোর্ট কারণ ব্রিজটা নির্মিত হয়েছে 2020 সালে, কিন্তু এখন 25 সাল শেষ হয়ে শুরু হলো, কিন্তু এখন পর্যন্ত ব্রিজটা উদ্বোধন করা যায়নি অ্যাপ্রোচ রোডের অভাবে। অ্যাপ্রোচ রোডের সমস্যা হলো জমি অধিগ্রহণ করা যাচ্ছে না, স্থানীয়রা জমির দাম বাড়িয়ে দিয়েছে। তার মানে অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ ছাড়াই ব্রিজটা বানানো হয়ে গিয়েছিল, যেটা একসময় পাকিস্তান আমলে দেখা যেত বিশাল বিশাল ব্রিজ, আশপাশে কোনো রাস্তা নাই। কেসটা কি এইরকম? এটা একটা মজার কেস, কারণ এখানে একটা পাশের নির্মাণ হয়েছে, আরেকটা পাশে নির্মাণ হয়নি, ফলে এটা আর কাজে লাগছে না। মানুষকে 9 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। যখন যে সরকার ক্ষমতায় ছিল তাদের লোকজনের প্রজেক্ট শেষ করে কমিশন খাওয়া, তাতে মানুষের উপকার আসলে আসুক বা না আসলে না, এরকম কি বিষয়টা? এখানে একটা তাত্ত্বিক বিশ্লেষণ করলে আমরা দেখব এটা হয়েছে কাউন্টার রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশন। যখন ব্রিজটা হলো, মানুষ দেখলো জমির দাম বেড়ে গেছে, ফলে তারা তাদের যে জমিটা, সেই জমিটা আর আগের যে মূল্য সরকার নির্ধারণ করে রেখেছে সেই জমির মূল্যে তারা রাজি হচ্ছে না। কিন্তু অধিগ্রহণ সরকার করতে চাইলেই তো করতে পারে, তাতে কি কোর্টে মামলা টামলা এরকম কিছু ঝামেলা আছে? সরকার জোর করে নাগরিকদের উপর কিছু করতে পারে না, সরকারকে নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে। দ্বিতীয় বিশেষ রিপোর্টটা যেটা প্রতিমা শিল্পীর, সেইটাতে আসলে কি আছে? সেইটা বা এক্সক্লুসিভ কেন? প্রতিমা শিল্পী অধিকারী, এই মাগুরার খুব সযস্বী শিল্পী। ওনার যশ এত বেশি যে ঢাকার জগন্নাথ হলে ঢাকায় অনেক শিল্পী থাকা সত্ত্বেও এই প্রতিমা শিল্পীর বিগ্রহ ঢাকায় আসবে। শুক্রবারে সরস্বতী পূজায় তার বিগ্রহ অংশগ্রহণ করছে। আমরা কি ধরতে পারি যে যদি প্রতিভা যেখানেই থাকুক, লুকিয়ে রাখা যায় না, সেটা যে করেই হোক প্রকাশ পায় এবং সেন্ট্রালি চলে আসে? মজার ব্যাপার হলো উনি কোনো চারুকলা ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু যারা স্কাল্পচার ডিপার্টমেন্টের কোনো ছাত্র বা শিক্ষক এটি করলে আমাদের কাছে সাধারণ মনে হতো, যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে। একজন একেবারে গ্রাম থেকে উঠে আসা একজন শিল্পী, তার একটা বিগ্রহ, এটাকে আমরা শিল্পের দৃষ্টি থেকে দেখলে বোধহয় ভালো হবে। এখন কথা বলছি পেজ 3 এডিটর ঋষভার সাথে। আজকে কি গুরুত্বপূর্ণ খবর আছে পেজ 3-তে? আমাদের গুরুত্বপূর্ণ খবরের মধ্যে 4টা নিউজ দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমাদের আজকের পেজে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নিয়ে, যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল এই কয়দিন, যে শুটিং হবে কি হবে না, ইন্ডিয়ার পার্টটা করতে পারবো কি করব না, ভিসা রিলেটেড কিছু ইস্যুস ছিল। ওই সব জল্পনা কল্পনাকে ক্ষান্ত দিয়ে জ্যোতির্ময় কুণ্ড, যে এই মুভিটার মেইন লিড অ্যাক্ট্রেস, উনি ইন্ডিয়ান মিডিয়াকে জানাইছে যে এটা আসলে শুটিং হচ্ছে। ইন্ডিয়ার যে 5 দিনের একটা শুটিংয়ের পার্ট ছিল, ওইটা ভিসার জটিলতার কারণে ইন্ডিয়াতে হয়নি ঠিকই, কিন্তু শ্রীলঙ্কায় ঠিকই এটা শুটিং হয়েছে। 5 দিনের শুটিংটা ওটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে সে ইন্ডিয়ান মিডিয়াকে এই তথ্যটা জানালো। এই ছবিতে সম্ভবত শাকিব খান লিড অ্যাক্টর হিসেবে অভিনয় করেছে। তারপরে এইটা কি কো-প্রোডাকশন ছিল বাংলাদেশ ইন্ডিয়া? না, এটা কো-প্রোডাকশন ছিল না, এটা সরাসরি বাংলাদেশের ডিরেক্টরের প্রোডাকশন। মুভিটা বিগ বাজেট বলে কয়েকটা বিদেশি লোকেশনে বেশ ভালো বাজেট নিয়ে, ভালো টাইম নিয়ে, সময় খরচ করে শুটিং গুলো হচ্ছে আর কি। তো ইন্ডিয়ার পার্টটা শ্রীলঙ্কায় করে, ওইটা কি অন্য আর কোনো দেশে এই ছবিটার শুটিং হইলো? এটা আপাতত নিউজ আমাদের কাছে এতটুকুই আছে যে ইন্ডিয়ার পার্টটা শ্রীলঙ্কাতে হয়েছে, বাট যতদূর আমরা জানি থাইল্যান্ডেও এটার কিছু কিছু পার্ট শুটিং হয়েছে, ইনক্লুডিং ঢাকা।
ওকে, আমরা মাঝখানে শুনতে পাচ্ছিলাম যে এই ছবিটা আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার জন্যই ছবিটার প্ল্যানিং করা হয়েছিল। তাতে শুনতেছিলাম যে রোজার ঈদে সম্ভবত মুক্তি পাচ্ছে না জি। শুটিং জটিলতার কারণে। এখন কি তাহলে রোজার ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো? এখন ফিল্মের কাস্ট ক্রু ইউনিট আশাবাদী যে এটা ঈদের মধ্যেই আমরা তার আগে রিলিজটা দিতে পারবে, কারণ 5 দিনের শুটিং এর যে একটা ডিলের পার্ট হওয়ার কথা ছিল ভিসার কারণে, ওটা শ্রীলঙ্কায় যেহেতু শ্যুটটা হয়ে গেছে, এখন ইটস কোয়াইট আউট অফ ডেঞ্জার। পেজ 3-তে তো প্রায় প্রতিদিন একটা ক্লাসিক সিনেমার হিস্ট্রি এগুলো নিয়ে কিছু থাকে। আজকে কি কিছু আছে? প্রতি বৃহস্পতিবার করি, সিন্স এটা স্পেশাল, আমরা ওই মাসের একটা স্পেশাল সিনেমা ধরে টাইমস ক্লাসিকের আন্ডার ওটাকে একটা ফিচার দেই। আজকেরটা হচ্ছে সীমানা পেরিয়ে, আলমগীর কবিরের যে একটা ল্যান্ডমার্ক মুভি ছিল বাংলাদেশের 1970 সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টা নিয়ে। তো চর এলাকার মানুষ তো খুব ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের সাফারিংটা তুলে ধরতেই, তাদের কিভাবে রেজিলিয়েন্সটা আসলো ফিল্মের থ্রুতে এটা তুলে ধরতেই মুভিটা বানানো, এন্ড ওইটাকে আজকে আমরা ফিচার দিয়েছি। এই ছবিটা আমি যতদূর জানি ওয়ার্ল্ড সিনেমায় একটা বড় জি। জায়গা করে জি। নিয়েছিল, সেই বিষয়গুলো কি থাকছে? জি, এটাও আছে, পড়লে অবশ্যই বাকিটা সবাই আমাদের রিডাররা জানতে পারবে। আজকের দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা খবর হলো যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। এইটার প্রভাব কি পড়তে পারে এ নিয়ে আমরা কথা বলছি আমাদের স্পোর্টস রিপোর্টার হাসান ফাহিমের সাথে। আমাকে একটু তুমি বলো তো যে এই যে বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না, এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে? একটা বিশ্বকাপ তো এক মানে ক্রিকেটের সব থেকে বড় মঞ্চ হিসেবে কনসিডার করা হয়। তো সেক্ষেত্রে খেলোয়াড় থেকে ফ্যান্স যারা সংশ্লিষ্ট রয়েছে সবার ইচ্ছা থাকে যে তার দেশ সেখানে পার্টিসিপেট করবে। সো এখানে যেহেতু আর ক্রিকেটের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নেই, ব্যাপারটা একটা জিও পলিটিক্যাল ইস্যু হয়ে গিয়েছে। তো সেখান থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্টভাবে আমাদের যুব ও স্পোর্টস যে মিনিস্টার তিনি হচ্ছে অ্যাডভাইজার, তিনি বলেছেন যে আমরা আমাদের দলকে পাঠাচ্ছি না, এবং এটা তিনি খুব মোটা দাগে বলেছেন যে এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। আমাদের কোনো একটা নাগরিক অন্য দেশে যাবে, তার নিরাপত্তা কতটুকু সেটা সরকারি সিদ্ধান্ত নিবে। পলিটিক্সের কাছে ক্রিকেট হেরে গেল। সাউথ এশিয়া বা আমরা যে উপমহাদেশের কথা চিন্তা করি, এখানে আমাদের সব কিছুই কোনো না কোনোভাবে পলিটিক্সের সাথে ইনভলভ থাকে, এটা মোটামুটি আমরা ফিল করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। তো সেক্ষেত্রে ক্রিকেটটাও আমরা সাউথ এশিয়াতে যেভাবে সেলিব্রেট করি কেন বললাম, কারণ আমাদের হচ্ছে যে দুঃখ সুখ অনেক কিছুর সাথে ক্রিকেট মিশে আছে। তো সেক্ষেত্রে এইটার ভেতরেও আমাদের পলিটিক্সের একটা ইনভলভমেন্ট আছে, এবং এটা আমরা বেশ অনেক বছর ধরেই দেখে আসতেছি। বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে তো ওইখানে মনে হয় স্কটল্যান্ডকে রিপ্লেস করতে পারে। স্কটল্যান্ডকে দিয়ে রিপ্লেস করার কথাটা আইসিসি বলেছে, তবে আপনি যদি একটু চিন্তা করেন আইসিসির দিক থেকেও, যে স্কটল্যান্ডের যে মার্কেটটা বা বাংলাদেশের মার্কেট, এটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। অবশ্যই আইসিসি সেখানে এখন পর্যন্ত হয়তো চেষ্টা করবে যে বাংলাদেশের সাথে নেগোসিয়েশন করার, যদিও সেটা সম্ভাবনা খুবই কম। তবে সেক্ষেত্রে আইসিসিও যে খুব বেশি একটা বেনিফিটেড হবে জিনিসটা সেরকম না। বাংলাদেশ তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে। বিশ্বকাপ একটা বড় মঞ্চ, সেক্ষেত্রে বাংলাদেশের প্রায় 700 থেকে 750 কে আর কি ইউএস ডলার পাওয়ার একটা সম্ভাবনা ছিল, যেটা বাংলা টাকায় মোটামুটি আমরা যদি চিন্তা করি 8.5 কোটি থেকে 9 কোটি টাকার মতো। সো এত বড় একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে খেলোয়াড়দেরও লাভ হতো, বোর্ডেরও লাভ হতো। আমরা সেখান থেকে পিছিয়ে যাচ্ছি, শুধু যদিও একটা দেশের জন্য এই অ্যামাউন্টটা খুব বড় না। তবে দেখা যাচ্ছে কি খেলোয়াড়দের জন্য এই ব্যাপারটা হচ্ছে অন্যরকম। আর বিশ্বকাপের মতো একটা মানে বড় মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করব, সেখান থেকে সরে আসাটা একদিকে আর্থিকভাবে যেমনটা ক্ষতি, তেমনিভাবে হচ্ছে দেখা যায় কি প্লেয়াররা ডিমোটিভেটেড হবে। আমরা যদি আর্থিক ক্ষতিটাকে নাও গুনি তাহলে অন্যান্য কি ক্ষতি হতে পারে ক্রিকেটের জন্য? এটার ক্ষেত্রে সব থেকে বড় ক্ষতিটা হতে পারে আমার মতে, সেটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়তে পারে। যেমন আমরা জানি যে ক্রিকেট হয়তো খুব স্ট্রংলি হাতে 10 থেকে 12টা দেশ খুব স্ট্রং পর্যায়ে খেলে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা বিশ্বকাপ না খেলি, সেখানে বিশ্বকাপে পয়েন্টসগুলো জিতলে আমরা যে পয়েন্টসগুলো পেতাম সেখান থেকে আমরা এখন পিছিয়ে যাচ্ছি। এখন অন্যান্য দলের সেই সুযোগটা আছে আমাদের সাথে পয়েন্টের একটা বিস্তার ফারাক তৈরি করার, সেটাতে তারা অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং আমরা সেটা পাবো না। রমজান মাস আসলেই আমাদের দেশে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। এইবার এইরকম একটা মজুতদারির অভিনব পন্থা নিয়ে আমাদের কাগজে একটি রিপোর্ট আছে, যেটা আমাদের ফিন পালসে আছে। এই বিষয়টা কি আসলে? মেনলি এটা শিপিং ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে রিপোর্টটা এসছে, যে আমাদের চিটং ব্যুরোর সিনিয়র রিপোর্টার মিস্টার সাদাত হোসেন চৌধুরী তিনি পাঠিয়েছেন রিপোর্টটা, যে 700-র বেশি আপনার যে লাইটারেজ জাহাজ এগুলো দেশের নদী এবং বন্দরগুলোতে ভাসছে। অ্যান্ড মেনলি পুরো বিষয়টা ইনভেস্টিগেট করলে দেখা যাচ্ছে যে এটা আসলে এক ধরনের যে রোজার আগে মজুতদারির জন্যই আসলে
মোস্ট অফ দ্য কেসেস এটা করছে আমদানিকারকরা, যে একটা মানে শিপিং রুলসে বাধ্যবাধকতা আছে যে আপনার 11 দিনের মধ্যে যে কোনো ইনল্যান্ড পোর্টে আপনার যে পণ্য খালাস করতে হবে, লাইটারাইজ যখন লোড নেয় আর কি চিটং থেকে বা মংলা থেকে। তো 2 মাস পার হয়ে গেছে কিন্তু পণ্য খালাস করছে না, এরকম কেস পাওয়া গেছে। আমরা এমন কতগুলো জাহাজ আছে আসলে 15 দিন পার হয়ে গেছে 60% জাহাজের। পোর্টে এনে জি। যদি মাল যদি না খালাস করা হয় তাহলে যেটা হচ্ছে পোর্ট ডেমারেজ দিতে হয়। হ্যাঁ। সেই ক্ষেত্রে জাহাজে রাখলে কি জাহাজের ভাড়া দিতে হয় না? জাহাজের ভাড়া আপনি যা দিবেন তার চাইতে যদি মজুতদারিতে বেশি পেয়ে যান তখন না হলে তারা কেন এটি করছেন? ওকে। যে আকিজ গ্রুপেরই 70টার বেশি লাইটারেজ জাহাজ আকিজ গ্রুপের কাছে আটকা আছে। জাহাজগুলোতে কি ধরনের পণ্য থাকতে পারে? মেনলি যে বাল্ক কমোডিটি বেশি, যেগুলো আপনার এখানে সিমেন্টের ক্লিংকার থেকে শুরু করে চিনি, তারপরে আপনার অন্যান্য ছোলা, সব ধরনের খাদ্যপণ্য। মধ্যে তো একটা ভালো খবরও মনে হয় আছে, যেটা জাপানের সাথে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস নিয়ে, ওইটা কি আসে? জি, সেটা বেশ অনেক দিন ধরেই এটা নিয়ে আপনার কাজ চলছে। যে আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে আমরা আস্তে আস্তে যে এখন যে শুল্কমুক্ত সুবিধাগুলো পাই বিভিন্ন দেশে, এগুলো আমরা হারাবো, তখন আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস থাকবে না। এই জন্য সরকার কাজ করছিল। ফর দ্য ফার্স্ট টাইম যে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, ইপিএ বলা হচ্ছে সংক্ষেপে, যে এর আওতায় জাপান আমাদেরকে 7,300-র বেশি পণ্য ক্যাটাগরিতে পণ্যে আমাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। আমরাও 1,000-এর বেশি জাপানি পণ্যকে এখানে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিব, এক। আর সেকেন্ড হচ্ছে যে সার্ভিসে আছে এরকম, আমরা 120টার মতো সার্ভিস ডিউটি ফ্রি জাপানকে দিব। জাপান আগেও তো আমাদের অনেকগুলো পণ্য জাপানে ডিউটি ফ্রি অ্যাক্সেস ছিল ছিল সেইগুলোর সাথে এখন নতুন কি কি এড হয়েছে গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ আসলে সেভাবে 7,000 পণ্যের তালিকা, ফ্র্যাঙ্কলি আমরা আসলে তালিকাটি এখনো পাইনি। সেটি যে পরিকল্পনার খসড়াটি চূড়ান্ত যে ড্রাফট, সেটি আজকে ক্যাবিনেটে আমাদের যে অ্যাডভাইজারি কাউন্সিলে অ্যাপ্রুভ হয়েছে। অ্যান্ড 6 ফেব্রুয়ারি এটি জাপানের সাথে চূড়ান্ত স্বাক্ষরের কথা আছে আর কি। বাংলাদেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন একটা ঘটনা ঘটে গেল, যেটা অনেকটা সিনেমার গল্পের মতো। এই ঘটনা আমাদেরকে সোহরাব রুস্তম সিনেমার কথা মনে করিয়ে দেয়। এ নিয়ে আজকে আমাদের একটি অন্যতম প্রধান খবর থাকছে প্রথম পাতায়। এই বিষয়ে আমাদের অর্থনৈতিক রিপোর্টার তাকি জুবায়ের কথা বলছেন বিস্তারিত। কি আছে আসলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ওই রিপোর্টে? আজকে যে ঘটনা, যেটা আমাদের মূল ফোকাস, সেটা হলো আজকে একটা বোর্ড মিটিং হওয়ার কথা ছিল স্ট্যান্ডার্ড ব্যাংকে। আপনি জানেন 1999 সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটা একটা বেসরকারি খাতের ব্যাংক এবং এখন বর্তমানে ইসলামী ধারায় পরিচালিত হচ্ছে। এই ব্যাংকের বোর্ড মিটিংয়ে আজকে যে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, ব্যাংকের এমডির পুনর্নিয়োগ, যিনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আছেন হাবিবুর রহমান, ওনার পুনর্নিয়োগ নিয়ে আলোচনার কথা ছিল। এই পুনর্নিয়োগ নিয়েই ব্যাংকে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো আমরা ব্যাংক খাতে খুব বেশি দেখিনি। এর আগে আমরা দেখেছি যে ব্যাংক খাতে বোর্ড দখল হয়েছে গান পয়েন্টে, বা হলো ব্যাংকের বোর্ড দখল হয়েছে বিভিন্ন সংস্থার তত্ত্বাবধানে বা সংস্থার মাধ্যমে, যেমন এসালাম ইসলামী ব্যাংক, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, কে নিয়ে গান পয়েন্টে নিয়ে নিয়েছিল হয়েছে। কিন্তু এইখানে কোনো বাইরের কোনো শক্তির প্রয়োজন হচ্ছে না। এখানে বাবা এবং ছেলে দুজনেই ব্যাংকের পরিচালক। একজন ব্যাংকের চেয়ারম্যান আজিজুর রহমান, ওনার ছেলে আব্দুল আলিম, উনি পরিচালক। বাবা ছেলের কনফ্লিক্ট, মূল কেন্দ্রবিন্দুতে চলে আসছে ব্যাংকের এমডি। এমডির বাবা যিনি চেয়ারম্যান, তিনি চাচ্ছেন এমডিকে পুনর্নিয়োগ দিতে এবং তাকে রাখতে, এবং ছেলে চাচ্ছেন যে এমডি চলে যাক বা এমডিকে অপসারণ করতে। এবং এর পেছনে ছেলে যে যুক্তিগুলো দাঁড় করাচ্ছে, তার পেছনে আছে বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট, আছে দুদকের তদন্ত রিপোর্ট, এবং বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টগুলোতে ফাইন্ডিংস যেগুলো আসছে, সেগুলো গুরুতর অনিয়মই আছে হাবিবুর রহমানের বিরুদ্ধে। এবং দুদকে যে তদন্ত হয়েছে, সে তদন্তেও তার বিরুদ্ধে যে এই রিপোর্টগুলো আমাদের পত্রিকায় গতকালকে ছিল, কিন্তু আজকে যে ডেভেলপমেন্টটা হয়েছে, যে গতকালকে আমরা শুনেছি যে একজন পরিচালকের বাসায় যে গুলি করা হয়েছে এবং আরেকজন পরিচালককে অন্য একটি মামলায় আসামি করে জেলে নেওয়া হয়েছে, এবং আরেকজন পরিচালককে বিধি বহির্ভূতভাবে ইন্ডিপেন্ডেন্ট পরিচালককে বাদ দেওয়া হয়েছে। বিষয়টা আসলে সর্বশেষ কি দাঁড়ালো? একদম পারফেক্ট বলেছেন যে 3টা ঘটনা, ওই ঘটনাগুলোই এই গতকাল থেকে ঘটে যাচ্ছে। এবং সর্বশেষ যেটা হলো, বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারফেয়ার করেছে। বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত বৃহস্পতিবার
সকাল 11:30টায় বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, যদিও এজেন্ডায় লিখিতভাবে ছিল না যে রিঅ্যাপয়েন্টমেন্টের বিষয়টা। তবে আমাদের একাধিক ডিরেক্টর আমাদেরকে কনফার্ম করেছেন যে আজকে এটা আলোচনা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত এই বোর্ড মিটিংটি আজকে আর হয়নি। বাংলাদেশ ব্যাংক শেষ সময় দুপুরে বাংলাদেশ ব্যাংক এখানে হস্তক্ষেপ করেছে এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারিকে বলেছে যে বোর্ড মিটিংটা পোস্টপোন করার জন্য, এবং কোম্পানি সেক্রেটারি বোর্ড মিটিংটা পোস্টপোন করেছেন। আকাশে বাতাসে বেড়াচ্ছিল যে এমডি রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে, এই ধরনের কোনো কিছু কি আছে? এরকম কোনো ক্লু আছে? এরকম আসলে এটা তো প্রমাণ করা সম্ভব না। এটা আমরা আগে থেকেই শুনে আসছি। এবং এখানে আরও মজার বিষয় হলো ওনার এমডি হাবিবুর রহমানের বিষয়ে অবস্থান শুধু ব্যাংকের বোর্ডেই 2টা গ্রুপ না, অলরেডি বাংলাদেশ ব্যাংকের ভেতরেও 2টা গ্রুপ দাঁড়িয়ে গেছে, যে কারণে ওনার বিরুদ্ধে যে গুরুতর অনিয়মগুলো, যে অনিয়মগুলো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী যে কোনো ব্যাংকের এমডির এই অনিয়মগুলো থাকলে সেই এমডি আসলে তার পদে কন্টিনিউ করতে পারেন না। কিন্তু উনি কন্টিনিউ করে গেছেন। ওনার পূর্ণ মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে, এই মাসের 31 তারিখে ওনার মেয়াদ শেষ হবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটা পোর্শন কিন্তু ওনাকে সাপোর্ট দিয়ে ওদের টিকিয়ে রেখেছেন। আরেকটা পোর্শন, আমি তদন্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, এখানে সবচেয়ে মজার বিষয় হলো যারা ইনভেস্টিগেশন করেছেন, ডিবিআই যে কর্মকর্তারা, এফআইসিএসডি করেছে, ডিবিআই করেছে, সেই কর্মকর্তারা আমাকে তাদের নাম প্রকাশ না করার শর্তে আমাকে একাধিক কর্মকর্তা বলেছেন যে এইখানে দুই গ্রুপই কেউ বাংলাদেশ ব্যাংকের ওই ইন্ডিপেন্ডেন্ট যারা অনুসন্ধানকারী, তাদের মতে দুই গ্রুপই কোনোটা গ্রুপই রাইট ট্র্যাকে নেই। পেজ 11 আসলে টেকটক, এইটা মূলত ফিচার পেজ। আজকে আমাদের 3টা স্টোরি থাকছে। একটা হলো অ্যাবাউট কনসোলস, whether they are dying or not, আরেকটা হলো the misuse of AI in Grok, আর আরেকটি হলো আমাদের একটা ফোন ইকো, it's a Chinese made phone which has just been unveiled, সেটা নিয়ে। গ্রকের মিসইউজ নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কথা হচ্ছিল যে এইটা বেশ সমালোচনার মধ্যে পড়ছিল, জি। তারপরে এটার কি হলো? ইলন মাস্কের এই চ্যাটবট নিয়ে তো বেশ কিছুদিন ধরেই অনেক ধরনের সমালোচনা চলছে, এবং অনেক ধরনের রেস্ট্রিকশনসও দেওয়ার কথা আমরা শুনেছি। কিন্তু যেটা হচ্ছে যে এখনও কিছু সেক্সুয়ালি এক্সপ্লিসিট ফটোজ অ্যান্ড কন্টেন্টস, এটাকে তারা কোনোভাবেই থামাতে পারছে না, এবং সেই জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওরা রেস্ট্রিক্ট করে দিয়েছে আমাদের এই ইউজ অফ গ্রকটা। অ্যান্ড ইউকে বলেছে যে তারা এটাকে ভীষণ স্ট্রিক্টভাবে মনিটর করবে, এবং দে আর গোইং টু পেনালাইজ এনিবডি হু মিসইউজেস দ্য চ্যাটবট। তো এইটা তো বাংলাদেশেও এটার মিসইউজ হওয়ার সুযোগ আছে? জি জি জি, বাংলাদেশে অবশ্যই মিসইউজ হওয়ার আছে, সুযোগ আছে, এবং আমাদের তো অনলাইনে এমনিও অনেক ধরনের হ্যারাসমেন্ট হয়। যদিও there are no specific laws, AI laws, তারপরেও আমরা we can depend on the Pornographic Act, যেটাতে আমরা we can go and complain and have something done about it. পেজ 16-এ আপনার ওয়াইড অ্যাঙ্গেল তো নিয়মিত আয়োজন টাইমসের, এবং এখানে প্রচুর ছবি টবি থাকে। আজকের সাবজেক্টটা কি? আজকের সাবজেক্ট ইজ আমাদের হচ্ছে যেসব আমাদের মিরপুরে একটা মার্কেট আছে, মিরপুর 10-এ, যেখানে অনেক ধরনের পেটস বিক্রি হয়। তো এবারে আমরা যেটা নিয়ে ফিচার করেছি সেটা হলো বার্ডস, পাখি নিয়ে। অনেক ধরনের বিদেশি পাখি, কাকাতুয়া, এবং সাথে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর পাখি, যেটা একেবারে বলতে গেলে নট কমনলি ফাউন্ড, ওগুলাকে রেয়ার বার্ডস, হ্যাঁ, সেগুলো যেভাবে বিক্রি হচ্ছে অ্যান্ড ইন ভেরি ইনহিউম্যান কন্ডিশনস, যেগুলো আমাদের কিন্তু অ্যানিমাল প্রোটেকশন রাইটস অ্যান্ড অল আছে, তো ওগুলাকে ডিফাই করে যেইভাবে বিক্রিটা হচ্ছে, ওদেরকে যেভাবে খাঁচার মধ্যে খুব ইনহিউম্যান কন্ডিশনসে রাখা হয়, বিক্রি করা হয়, একেবারে ছোট ছোট পাখি মাদের থেকে আলাদা করে এনে, ইভেন কাগজের ঠোঙায়ও আমরা একটা ছবি দিচ্ছি যেটার ভিতরে ওদেরকে রেখে বিক্রি হচ্ছে। এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করছি যাতে দ্য স্টেক হোল্ডার্স লুক ইনটু ইট। আমাদের এক্সিস্টিং লোতে আসলে কি আছে? আমাদের এক্সিস্টিং অ্যানিমাল প্রোটেকশন ইয়েতে আছে যে উই ক্যানট কিপ দেম ইন হিউম্যান কন্ডিশনস, তাদেরকে খাবার দাবারগুলো ঠিক মতন দিতে হবে, এই জিনিসগুলো খুব স্পেসিফিকভাবেই লেখা আছে। এগুলো কি ল এনফোর্সাররা দেখে না? আই গেস দেখে না, যদিও দ্য মার্কেট ইজ ওপেন, এবং সেখানে তো যদি আমাদের ফটোগ্রাফার গিয়ে ছবি তুলতে পারে, তার মানে তো এখানে যথেষ্ট ওপেননেস আছে এই ব্যাপারটাতে।
সো ইটস কোয়াইট স্ট্রেঞ্জ যে ল এনফোর্সেসরা এগুলার উপরে ক্র্যাকডাউন করে না। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। জামাতে ইসলামী, এনসিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অফিসিয়ালি তাদের নির্বাচনের প্রচারণা শুরু করেছে। এইবারের নির্বাচনে প্রথম থেকেই যে ধারণাটা করা হচ্ছিল যে কেউ কারো বিরুদ্ধে নির্বাচনী বক্তৃতা দিবেন না, কিন্তু চিরাচরিতভাবে আমাদের রাজনীতিতে যেভাবে কথা বলা হয় সেভাবেই মনে হয় শুরু হলো। কেমন লাগছে নির্বাচনী প্রচারণার বিষয়টা? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার যে নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কা, যে অনিশ্চয়তা ছিল, সেটা আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই শঙ্কাটা অনেকখানি দূর হয়ে গেছে। কারণ সারা দেশে যেভাবে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে আজকে সকাল থেকে, সব পলিটিক্যাল পার্টি যারা ইলেকশনে অংশ নিচ্ছেন এবং যে সব ক্যান্ডিডেট আছে, তারা সারা বাংলাদেশেই নানানভাবে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে এবং মনে হচ্ছে যে সারা দেশ একটা নির্বাচনের মোডে চলে গেছে। কিন্তু প্রথম দিনের প্রচারণায় তো অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মতো বিষয়গুলো চোখে পড়লো। আমার কাছে খুব বেশি দৃষ্টিকটু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ইলেকশন ক্যাম্পেইনে সবচেয়ে বড় দুটি দল, ওনারা প্রথম দিনেই দুটি বড় সমাবেশ করেছেন এবং প্রথম দিনেই তারা যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য, নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের পরিকল্পনা দেশকে নিয়ে, সেগুলোর পাশাপাশি কিন্তু তারা একে অপরের প্রতি নাম না নিয়ে তারা ইঙ্গিত করে বেশ কঠিন কঠিন কিছু কথা বলেছে। যেরকম তারেক সাহেব বলেছেন যে একটি পার্টি জামাতে ইসলামের নাম জান্নাতের টিকিট বিক্রি, তারা জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে। উনি পরিষ্কারভাবে বলেছেন যে জান্নাতের টিকিট একমাত্র আল্লাহ নির্ধারণ করতে পারেন, কোনো মানুষের পক্ষে সম্ভব না, এবং যারা এটা করছে তারা আসলে মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা করছে। অন দি আদার হ্যান্ড, জামাতের যে আমির, তিনিও কিন্তু তার প্রতি উত্তরে বলেছেন যে এই দেশে যারা লুটেরা বা চাঁদাবাজি করে তাদের এই জনগণ দেখতে চায় না, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তিনি অবশ্য আরেকটি কথা বলেছেন যে ফেসিবাদের নতুন জামা পরে আসছে। উনি আসলে পরিষ্কারভাবে বিএনপিকে আক্রমণ করেছেন এই কথা বলে, কারণ এই কথার মাধ্যমে তিনি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা তুলনা করারও চেষ্টা করেছেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো আমি মনে করি যে আগামী দিনে যে ইলেকশন ক্যাম্পেইন হবে, এটা আরও বেশি জমে উঠবে। একে অপরের প্রতি যে ভার্বাল অ্যাটাক, এটা একটা আমরা বলতে পারি যে ভার্বাল যুদ্ধ আর কি। এটা ইলেকশন হলে, যে কোনো ইলেকশনে এই ধরনের একটা প্রবণতা আমরা দেখতে পাই। আমরা গত ইলেকশনগুলো ওইরকম প্রতিদ্বন্দ্বীপূর্ণ হয়নি বলে আমরা ওইটা লক্ষ্য করিনি। বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় ছিল, আমাদেরও রিপোর্ট ছিল যে আওয়ামী লীগের সভানেত্রী, যিনি পলাতক হয়ে দিল্লিতে অবস্থান করছেন, তিনি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ার আয়োজনে একটি সংবাদ সম্মেলনে যোগ দেবেন। তো আজকে পরে জানা গেল যে তিনি আর ওইটাতে ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি যোগ দিচ্ছেন না, তিনি সেখানে একটা অডিও বার্তা দিবেন। এই নিউজটা তো আমাদের প্রথম পাতায় আছে, ওইটাতে কি আছে আসলে? জি, আসলে এই নিউজটা আমরা গুরুত্বের সাথেই আমরা আসলে প্রথম পাতায় দিচ্ছি। তার কারণ হচ্ছে এই নিউজটার অনেক কনসিকুয়েন্স আছে বলে আমি মনে করি। প্রথমত ধরুন যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, তারা, আপনি খেয়াল করে দেখবেন যে তারা এই প্রোগ্রামের আয়োজন করেছে। মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কেন তারা এরকম, মানে একটি দল যারা বিতাড়িত হয়েছে এবং ওই দলের অধিকাংশ নেতা, বিতাড়িত প্রধানমন্ত্রী সহ যারা এখন ইন্ডিয়াতে আশ্রয় নিয়ে আছেন, তাদেরকে ইনভাইট করছে। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড বাংলাদেশে কিন্তু তাদের প্রত্যেকের নামে মামলা আছে এবং অধিকাংশ হচ্ছে কনভিক্টেড ক্রিমিনাল, আমরা যেটাকে বলি বাংলাদেশের আইনের চোখে। তো তাদেরকে নিয়ে একটি প্রেস কনফারেন্স, এবং সেখানে শেখ হাসিনাকে সেখানে তারা দাওয়াত দিয়েছেন। যদিও শেখ হাসিনা শেষ মুহূর্তে কোনো এক হয়তো কারণে, হয়তো ইন্ডিয়ান সরকারের পরামর্শে তিনি অ্যাটেন্ড করছেন না, কিন্তু আমরা জেনেছি যে তিনি একটি অডিও বার্তা সেখানে দিবেন। তো সেই কালকে বাংলাদেশ সময় 6:30টার সময় এটা প্রচার হওয়ার কথা, এবং সেখানে আমরা জানি যে আরাফাত, উনি ভার্চুয়ালি যুক্ত হবেন, এবং মহিবুল হাসান চৌধুরী উনি ইন্ডিয়াতে আছেন, এবং একে মোমেন, তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। আরও বেশ কয়েকজনের আমরা নাম শুনেছি। তো এই স্টোরিটা আমাদের ফ্রন্ট পেজে এই জন্য থাকছে যে
একটি পলাতক দলের নেতাদের নিয়ে ইন্ডিয়ার একটি ক্লাব যেটা বেসড ইন দিল্লি, তারা এটা আয়োজন করছে এবং ইন্ডিয়ান যে গভর্নমেন্ট তারা সেটাকে অ্যালাউ করছে না। আমরা দুদিন আগে যে স্টোরিটা ছাপিয়েছি সেখানে কিন্তু আমরা এগুলো পরিষ্কারভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছি এবং আমার কাছে ওই দিনই খুব খটকা লেগেছে যে তাহলে কি ইন্ডিয়ান মাটিতে থেকে মানে আওয়ামী লীগ কি তাহলে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল বা আমরা একটা অল্টারনেটিভ সরকার, বিকল্প সরকার, কিন্তু সেটার তো সুযোগ নাই, কারণ ভারত তো অলরেডি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আগেই রিকগনাইজ করেছে। না, আমি সেটাতেই আসতেছিলাম যে কিভাবে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আরও 2-3 জন আওয়ামী লীগের নেতাকে যারা পালিয়ে গেছে আন্দোলনের মুখে, তাদেরকে তাদের মিনিস্ট্রির পোর্টফোলিও উল্লেখ করে দাওয়াতপত্র যেটা আমরা পেয়েছি হাতে, সেখানে আমরা দেখতে পেয়েছি। তো এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। তাহলে এটার আসলে ইয়েটা কি, মানে মর্মার্থটা কি? আমাদের কাছে মেসেজটা আসে যে এখনও কোনো কেউ বা ইন্ডিয়ার হয়তো কোনো একটি পক্ষ বা কেউ সিভিল সোসাইটির কেউ বা সরকারের কোনো একটি অংশ, তারা এখনও আওয়ামী লীগকে ক্ষমতাসীন দল হিসেবেই দেখতে চাচ্ছেন বাংলাদেশে, অথবা তাদের কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে হাসিলের জন্য হয়তো তারা এইসব তৎপরতাগুলো চালাচ্ছে। দেখা যাক সামনের দিনগুলোতে এই বিষয়ে কি নতুন ঘটে।